তাজরিনের কথা বলে যায়নি। তাজরিন গার্মেন্টসে 117 জন জ্যান্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজও আমরা সেই বিচারের স্লোগান শুধুমাত্র বিচারের দাবিতে স্লোগান সেই শুধুমাত্র মহান মে দিবসে আসলেই তুমি সারা বছর আর খবর থাকে না। আমরা ভুলে যাই নাই কিভাবে ইটের চাপা দিয়ে দেয়ালের চাপা দিয়ে একটা ভগ্ন ভগ্ন প্রায় দেয়ালের ভিতরে আমাদের শত সহস্র শ্রমিককে কাজ করতে বাধ্য করা হয়েছিল, যার ফলে ঘটে রানা প্লাজা দুর্ঘটনা। এবং সেখানে প্রায় 1300 শ্রমিক সেখানে নিহত হয়। আজও প্রায় 2500 শ্রমিক হাত পা হারিয়ে নিয়মিত ভোগাচ্ছে, তাদের খবর কে রাখে? শ্রমিক দিবস আসবে, আজকে এসেছে, আবার আসবে, আবার তারপরের বছর আসবে, আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিব। কিন্তু বাস্তবিক পরিবর্তনের জন্য আমরা যারা রাজনৈতিক দল আছি, রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের পরিবর্তন হয় না, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। রাজনীতিবিদদের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে আমি যদি হিসাব করি, আমরা ঘর থেকে বের হয়ে যদি কোথাও যাতায়াত করতে হয়, একটা রিক্সা ডাকিয়ে মামা আসেন, রিক্সাতে করে যাই। যদি আমরা কোন আমাদের খাবারের কথা চিন্তা করি, চাল থেকে ভাত হয়, সেই ধান উৎপাদন আমাদের কৃষকেরা করে। আজকে এখানে অনেকেই বলেছেন এই সংসদে শ্রমিক প্রতিনিধি নেই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদেই আছে। আমাদের সামনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, উনি একজন কৃষকের সন্তান। আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি একজন শ্রমিকের সন্তান। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উনি একজন রাজমিস্ত্রির সন্তান। আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার আমার চাচাতো ভাই রিক্সা চালাই। আমরা সেই পরিবার থেকে এসে আজকে সংসদে প্রতিনিধিত্ব করতেছি। শ্রমিক প্রতিনিধির ক্ষেত্রে, শ্রমের প্রতিনিধির ক্ষেত্রে আমি মনে করি এই সংসদ সবচাইতে বেশি তারুণ্য এবং শ্রম রাজনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের দরকার দিক নির্দেশনা। আমরা চাই এই দেশটাকে গড়ে তুলতে। আমাদের এই দেশের অর্থনীতি পুরোটাই শ্রমিকদের উপর নির্ভরশীল। আমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখলাম কত শতাংশ মানুষ সরাসরি কায়িক শ্রম দেয়। তার মধ্যে দেখলাম প্রায় এই দেশের 70% মানুষ কায়িক শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আমাদের এই দেশের গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 40 লাখ, যেটা সারা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় মাত্র 15 থেকে 17%। কিন্তু দেখেন এই 17% জনসংখ্যা বাংলাদেশের বৈদেশিক রপ্তানি অর্থনীতির 80% তারা দখল করে রেখেছে। 80% আয় হয় মাত্র এই 40 লাখ শ্রমিকদের রক্ত আর ঘামে। কিন্তু সেই শ্রমিকদের ঘরে থাকার জায়গা নেই, রান্না করার পাত্র নেই, তাদের নিয়মিত দৈনন্দিন চাল কেনার টাকা নেই। তাদের উপর নির্ভর করে আমরা বড় বড় দেয়াল তৈরি করি। আমরা আমাদের 1 লক্ষ টাকার এসি, আমাদের যেই সরকারি আসে সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়। কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। আমাদের যে প্রবাসী আয় রয়েছে, বাংলাদেশের মূল অর্থনীতি, মূল জীবিকা শক্তি, মূল বাংলাদেশের অর্থনৈতিক পাইপলাইন আমাদের প্রবাসী ইনকাম। 1 কোটি মানুষ বাবা মা ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জন্মভূমি ছেড়ে সুদূর সেই মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্বে গিয়ে তারা শ্রম দেয়, তারা টাকা পাঠায়, আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। আমরা দেখছি শ্রমিক প্রতিনিধি নেই সেই কথা আসে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। আমি আপনি সকলেই জানি বাংলাদেশের
সবচাইতে বেশি অর্থ পাচার হয়। অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশের যদি রাস্তায় যানজট হয়, তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয়, সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো চলার সহযোগী পাইতাম না আজকাল। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে গাড়ি কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে।